এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আজ আমরা দ্বাদশ শ্রেণীর একটি বাংলা বিষয়ের ভিডিও প্রস্তুত করতে চলেছি। আজ এই প্রস্তুতির বিষয়টি হলো গল্প। এটি একেবারে প্রথম গল্পটি যে সাহিত্য চর্চা যে বইটি রয়েছে তার প্রথম গল্প কে বাঁচায় কে বাঁচে। গল্পটির লেখক বাংলা সাহিত্যের ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের অন্যতম মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় বহু চর্চিত সাহিত্যিক। তাঁর স্বল্প জীবনে এবং রোগক্রান্ত জীবনেও তিনি শেষ পর্যন্ত কলমকে বেছে নিয়েছেন এবং কেন লেখেন তিনি জবাব দিয়েছেন। তিনি একজন শ্রমজীবী এবং শ্রমজীবী মানুষের পাশে থাকায় তার উদ্দেশ্য। তথাকথিত বামপন্থী মানসিকতা, সাম্যবাদী সমাজ গঠনের ইচ্ছা, এসব থেকেই তার সাহিত্য রচনার প্রেরণা এসেছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলির মধ্যে যেমন বিখ্যাত পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, উপকথার পরের কথা ইত্যাদি নানা উপন্যাসে যেমন তিনি বিখ্যাত হয়েছেন, তেমনি শ্রেষ্ঠ যে গল্প সংকলন সেগুলির মধ্যেও তিনি কিন্তু আত্মপ্রকাশ করেছেন। আমাদের যে গল্পটি আলোচিত হবে সেই গল্পটি কিন্তু তাঁর শ্রেষ্ঠ গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং সেই গল্পগ্রন্থ থেকেও পরবর্তীকালে তিনি এটি মহামন্বন্তর গ্রন্থ থেকেও এটি সংকলিত হয়েছে। সুতরাং আমরা এই গল্পের কে বাঁচায় কে বাঁচে এই গল্পের যদি মূল গ্রন্থ বলা হয় তাহলে শ্রেষ্ঠ গল্প যেমন বলা যায়, একই ক্ষেত্রে মহামন্বন্তর গল্পগ্রন্থেরও নাম উল্লেখ করা যায়। এখন মানিক বন্দ্যোপাধ্যায় বহু চর্চিত একজন কথাশিল্পী। সেই কথাশিল্পী সম্পর্কে বহুজন বহু রকমের সমালোচনা করেছেন। তিনি কিভাবে বাংলা সাহিত্যে উদয় হলেন এবং তিনি আর পাঁচজন যে বাংলা সাহিত্যের যারা সে সময়ে রচনা করছেন তাদের থেকে কোথায় তিনি আলাদা, এ প্রসঙ্গে বিশেষ করে আমার শিক্ষক মাননীয় ক্ষেত্রগুপ্তের একটি উক্তি এ প্রসঙ্গে উল্লেখ না করে থাকা যাচ্ছে না। তিনি অবিশ্বাসের দৃষ্টিতে পৃথিবীকে দেখেছেন, বিশ্বাস নেই। বিশ্লেষণের তীক্ষ্ণ আলোকপাতে যন্ত্রণাবিদ্ধ চেতনাকে আবিষ্কার করেছেন। তাঁর রচনায় তীব্র বিশ্লেষণে আধুনিক সভ্যতাকে জীবনের প্রতি নীরব, নিষ্ক্রিয় ও বিমূঢ় দৃষ্টিপাতে, কখনো বা শানিত আঘাতে তার বর্ণাঢ্য মুখোশের অন্তরাল থেকে কুশ্রী মুখাবয়বকে উদযাপন শক্তির বিচিত্র লীলায় পরিচয় তিনি দিয়েছেন। এক কথায় আমরা বলতে পারি যে মানুষের অন্তরে যে সব সময় যে প্রবাহিত যে সর্পিল গতি, যে সরীসৃপ মানুষের মনের অভ্যন্তরে লুকিয়ে আছে, যাকে আমরা সিগমন্ড ফ্রয়েড অথবা মার্ক্সীয় জীবন দর্শন দিয়ে আমরা বিশ্লেষণ করি, সেই বিশ্লেষণের মধ্যে দিয়েও অর্থাৎ মানুষের যে প্রকৃত মুখ আর যে মুখোশ, সেই মুখোশটাকে তিনি তার সাহিত্যে খুলে ফেলে দিয়েছেন। সেখানে তিনি মধ্যবিত্ত যে মানসিকতা তার প্রতি তিনি আঘাত এনেছেন এবং ভাঙা যে কাঁচ বা আয়না, তাতে মুখ দেখলে যেমন মানুষের মনের যে বিকৃতি ফুটে ওঠে, সেই বিকৃতি তার সাহিত্যে ফুটে উঠেছে। আমরা এখন এই যে বেশ বড় একটি গল্প, এই গল্পের সম্পূর্ণ পাঠ তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তবে বেশ কয়েকটি লাইন আমি এ প্রসঙ্গে উল্লেখ করছি, যে লাইনগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং সেই লাইনগুলি বলার পর মূল বক্তব্যটি সংক্ষেপে বলা হবে। যেমন প্রথমে এই যে লাইনটি আছে, একেবারে প্রথম লাইন, সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারী মৃত্যু। 1 নম্বর,
দ্বিতীয় আরেকটি চরিত্র এসেছে মৃত্যুঞ্জয়ের মতোই, তার সহকারী, তার নাম নিখিল। নিখিলের মানসিকতা আর মৃত্যুঞ্জয়ের মানসিকতার মধ্যে প্রবল হেরফের আছে। সেই এখানে নিখিলের বক্তব্য হচ্ছে এরকম, মৃদু ঈর্ষার সঙ্গে সে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। তাহলে দুটো চরিত্রের পরিচয় এলো। একজন প্রথম মৃত্যু দেখলো, অনাহারে মৃত্যু। নিশ্চয়ই আমাদের পাঠক ইতোমধ্যেই পড়ে ফেলেছে বই গল্পটি, যে 1942-43 সালে যে মন্বন্তর বাংলায় হয়েছিল, যে কৃত্রিম মন্বন্তর, যা নিয়ে বহু শিল্পী, সাহিত্যিক, কবি এবং চিত্রশিল্পী, এমনকি সিনেমা রচিত হয়েছে। তাকেই তিনি মূর্ত করেছেন যে ফুটপাতে মৃত্যু দৃশ্য দিয়ে, এবং সেই মৃত্যু দৃশ্যে সে কাতর হয়ে পড়েছে, কারণ সে হচ্ছে অত্যন্ত সমাজ সচেতন এবং সে খুব টাচি এবং দরদি, তার মধ্যে দয়া, মায়া, মমতা এসব রয়েছে। এমনকি কিছুটা তাকে বলা হয় যে আত্মভোলা, বাস্তববাদী নয়। এর ঠিক বিপরীতে বাস্তববাদী চরিত্র হচ্ছে নিখিল। সে নিখিলও কিন্তু একটা সময় এসে দাঁড়ালো, সে বলল যে নিখিল না হয় সে যদি মৃত্যুঞ্জয় হতে পারত। এরপর আরেকটা বিষয় এসেছে, এ অপরাধের প্রায়শ্চিত্ত কোথায়? অপরাধটা কি? আমরা ইতোপূর্বে আরও গল্প আছে, যদি আমরা অসহযোগী গল্প পড়ি সেখানেও আমরা দেখতে পাবো। আমরা যদি টিচার গল্প পড়ি, আমরা যদি শিল্পী গল্প পড়ি, সেখানে দেখা যাবে যে এক ধরনের পুঁজিবাদী মানুষ সমস্ত পুঁজিকে শোষণ করার জন্য দারিদ্র, ইচ্ছাকৃত দারিদ্র তৈরি করেছে। সেই দারিদ্রের, আর এখানে তৈরি করেছে একটা মন্বন্তর, খাদ্যের অভাব, লঙ্গরখানা খোলা হয়েছে। এখানে যে লঙ্গরখানার কথা প্রসঙ্গে আরেকটি উক্তি এসেছে, যেটি হচ্ছে ওই 4 পাতার একেবারে নিচের দিকে আছে, যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না, লোকের অভাবে আরও এদিকে ভেবে পায় না কি করে সময় কাটাবে, ধিক শতধিক আমাকে, অর্থাৎ আত্মগ্লানিতে ভুগছে। এরপর ওই প্যারাগ্রাফেরই শেষের ওই লাইনের একেবারে শেষের 2 লাইনের উপরে, দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এই আগুন নিভবে না। কোন আগুন? এই ক্ষুধার আগুন। হাজার হাজার মানুষ কলকাতাতে এসে ঝাঁপিয়ে পড়েছে গ্রাম থেকে এসে খাদ্যের কাজের সন্ধানে, কিন্তু খাদ্যহীন। তারা এখন মানুষের সৎ ভাই প্রেমেন্দ্র মিত্রের কথায় চাই শুধু ফ্যান। তা সেই মানুষগুলো কলকাতায় এসেছে এবং শুধু খাদ্যহীন অবস্থায় আছে না, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে তারা প্রাণ গেছে তাদের। শুধুমাত্র একটি মৃত্যু দৃশ্য দেখেছে মৃত্যুঞ্জয়, তাতেই তার হৃদয় দৌর্বল্য ফুটে উঠেছে, সে একেবারে কাতর হয়ে উঠেছে। সেখানে আর একটি খবরের কাগজে এসেছে, যে খবরের কাগজটাতে লেখা হয়েছে যে সদ্গতির ব্যবস্থা করে গোটা 20 মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণধার হাউতাশ করা মন্তব্য করা হয়েছে। হাজার হাজার মানুষ না খেয়ে মারা যাচ্ছে, তাদের সৎকার অর্থাৎ যে শাস্ত্রীয় মতে যে পারলৌকিক ক্রিয়া সেটা না হওয়ার জন্য কয়েক 20 জনের মতো তাতেই হাহুতাশ দেখা গিয়েছে। কিন্তু তাদের খাদ্যের কি হবে, তাদের নিরাপত্তার কি হবে, তাদের বাসস্থানের কি হবে, এ নিয়ে সংবাদপত্রের তেমন কোনো ভাবনা নেই। আবার নিখিলের একটি বক্তব্য এসেছে 5 নম্বর পাতার একেবারে শেষের লাইনের আগের লাইন, নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে। কি বুঝিয়ে বলবে? মৃত্যুঞ্জয় একটা আলাদা চরিত্র, নিখিল আর একটা চরিত্র, বামপন্থী ভাবাবেগ, তার সঙ্গে সাম্যবাদী, মানুষের প্রতি দরদ, এগুলো সবই রয়েছে মৃত্যুঞ্জয়ের। অপরদিকে নিখিলের মধ্যে আছে বাস্তবতা বোধ, অর্থাৎ সে বাস্তবে নিজে আগে বাঁচতে চায়, নিজে আগে খাও, নিজে বাঁচো, তারপরে অন্যকে বাঁচাবে, এই ভাবনাই হচ্ছে নিখিল। সুতরাং সে যতই বলুক হবে না। নিখিলকে বারবার ডাকে। এবার তৃতীয় একটা চরিত্র এসেছে, টুনুর মা অর্থাৎ মৃত্যুঞ্জয়ের স্ত্রী। সে এই যে নিখিল চাকরি ছেড়ে দিয়েছে, সে সংসার দেখে না, এবং সে দেখে না বলে তার মধ্যে কোনো ক্ষোভ নেই, টুনুর মায়ের কোনো ক্ষোভ নেই তার স্বামীর প্রতি। সে আবার ডাকছে তার বন্ধুকে, সহকারী বন্ধু অর্থাৎ যে একই অফিসে কাজ করত নিখিলকে, কিন্তু নিখিলকে বারবার আসতে হচ্ছে তার স্ত্রীর ডাকে। এবং স্ত্রীকেও ভালো করে পর্যবেক্ষণ করে তিনি রেখেছেন যে
তারও বক্তব্য হলো, সে বক্তব্যটা এখানে 7 পাতাতে 2 নম্বর লাইনে আছে। টুনু মা বলে, উঠতে পারলে আমিও তো ওর সঙ্গেই ঘুরতাম ঠাকুরপো। ভেরি ইম্পর্টেন্ট লাইন। তার মানে দেখা যাচ্ছে একজন কমিউনিস্ট আদর্শের মানুষ, সেই তারা কী হবে, শুধু নিজে যে সাম্যবাদী চেতনায় দীক্ষিত তাই নয়, তার সঙ্গে যারা থাকবে, তাদের যে সহকারী যারা, তারাও কিন্তু আস্তে আস্তে সে সাম্যবাদী চেতনায় উদ্বোধিত হয়ে উঠবে। সেই হিসাবে তার স্ত্রীকেও কিন্তু একেবারে একই পথের পথিক তৈরি করতে পেরেছেন মৃত্যুঞ্জয়। এরপরে আরেকটি লাইন আছে, নিখিল শোনে আর তার মুখ কালি হয়ে যায়। অর্থাৎ 7 পাতাটাই যে মাঝখানে রয়েছে, এটা নিখিল শুনছে যে ঘটনাগুলো যে কি হচ্ছে, মৃত্যুঞ্জয়কে বারবার বোঝানো হচ্ছে, কিন্তু মৃত্যুঞ্জয় কিছুতেই বুঝতে চায় না। সে এখন একেবারে চাকরি ছেড়ে, ভদ্রস্থ জীবন ছেড়ে দিয়ে একেবারে সেই ফুটপাতে নেমে গেছে সেই না খাওয়া মানুষদের দলের সঙ্গে। এর যদি আমরা নাট্যরূপ দেখতে চাই, তাহলে নবন্য নাটকটা দেখা দরকার বিজন ভট্টাচার্যের। সেখানে খুব সুন্দর করে সেই পশ্চিম মেদিনীপুর থেকে আসা প্রধান সমাদদারের সেই বিখ্যাত উক্তি, বাবু ও বাবু, তোমরা কী সব বধির হয়ে গেছো। কলকাতার মানুষ তারা এই ফুটপাতবাসী, অনাহার ক্লিষ্ট, মৃত্যুমুখে পতিত, তাদের প্রতি কোনো তাদের মায়া দয়া কিচ্ছু নেই। সেটি ওই নাটকে ফুটে উঠেছে। ঠিক সেটাই এখানে হটেনি। এটা বিজন ভট্টাচার্য নয়, এটা মানিক বন্দ্যোপাধ্যায়। তাই মানিক বন্দ্যোপাধ্যায়ের এই কে বাঁচায় কে বাঁচে এই গল্পের একেবারে শেষের স্তবকটি পুরোটাই পড়তে হবে। না পড়লে কিন্তু পুরো যে দর্শন সেটি কিন্তু, বা এই গল্পের যে সমাপ্তি, সেটা বোঝা যাবে না। আমি তাই শেষ অংশটি পড়ছি। তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিমলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়। পরনের ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া। গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে। দাড়িতে মুখ ঢেকে যায়। ছোট একটি মগ হাতে আরও 10 জনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাতে, আর কারাকারি মারামারি করে, লঙ্গরখানার খিচুড়ি খায়। বলে, ভেরি ইম্পর্টেন্ট লাইনের পর, গা থেকে এইছি, খেতে পাই নে বাবা, আমায় খেতে দাও। এই যে পরিণতি, এই পরিণতি আমরা তাহলে এখন একটা সারসংক্ষেপের মতো আমরা এটা করে নিতে পারি। সে সারসংক্ষেপ কেমন, যে এই গল্পের নায়ক হচ্ছে মৃত্যুঞ্জয়, তার বন্ধু বা আমরা বলতে পারি সহকর্মী নিখিল, আর তার স্ত্রী মৃত্যুঞ্জয়। দুটো ঘরেই পরিবারে আছে, এবং মৃত্যুঞ্জয়ের পরিবারে হচ্ছে 9 জন সদস্য, আর নিখিলের ঘরের সদস্য সংখ্যা হচ্ছে মাত্র 4 জন। কিন্তু নিখিলকে কয়েক জায়গায় টাকা পাঠাতে হয়। আর এই যে ব্যবস্থাপনা, দুটো কাঠামো, দুটো চরিত্রের যে কাঠামো, সেই কাঠামোর মাঝে রয়েছে যেটি হচ্ছে গিয়ে আমাদের 1942-43 বা 1350 বঙ্গাব্দের যে মন্বন্তর, সেই মন্বন্তরটির যে ভয়াবহতা, এই ভয়াবহতায় কি দেখা গেল শেষ পর্যন্ত, যে নিখিল বাস্তববাদী, কিন্তু শেষ পর্যন্ত সে বাস্তববাদকে আর ধরে রাখতে পারল না। সে শেষ পর্যন্ত একেবারে মৃত্যুঞ্জয়ের সঙ্গে তো শুধু প্রথম অনুসরণ করলো, এবং অনুসরণ করতে করতে একসময় সে নিজেই যেন মৃত্যুঞ্জয়ের একেবারে সমান হয়ে ওঠে, একেবারে যেন সেই ভাষায় বলে কমরেড, অর্থাৎ সাথী হয়ে উঠেছে। এইভাবেই গল্পটিকে শেষ করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। আমরা এবার এই গল্পে থেকে আমরা প্রশ্ন করব। প্রশ্নের যে আমরা জানি 3 রকমের প্রশ্ন, এমসিকিউ, এসিকিউ এবং ব্রড প্রশ্ন, বা যেটাকে আমরা বলি 150 শব্দের মধ্যে যে প্রশ্নটি উত্তর লিখতে হয়। আমরা প্রথমে কিছু প্রশ্ন করে যাই এইভাবে, যেমন কিছু মেনে নিয়েছে, কি মেনে নেওয়ার কথা বলা হয়েছে? এই অন্যের মানুষগুলো নিজেদের অসহায়ত্ব সব কিছু খুইয়ে নিরন্ন অবস্থায় দিন কাটাতে বাধ্য হওয়া, এ সমস্ত কিছুই তারা প্রতিবাদহীনভাবে মেনে নিয়েছে। আসলে এই কমিউনিস্টদের চেতনা হলো, যেটি রাশিয়া থেকেই এসেছে মূলত বলা যায়। এই যে দুনিয়ার মজদুর এক হও, লেনিনবাদ,
স্টালিনবাদ, মাওবাদ, এই যে তাদের মূল বক্তব্য হলো কেউ কখনো অধিকার দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। কিন্তু এই যে পথে পড়ে থাকা যে সমস্ত আজকে নিরীহ গ্রামবাসী যারা অনাহার ক্লিষ্ট এবং যারা অনাহারে মৃত্যু যাদের প্রায় আসন্ন, তারা কেউ প্রতিবাদ করতে জানে না, এটি একটি বড় কথা। এরপর আসছে ফুটপাতে তার হাঁটা প্রয়োজন হয় না। প্রশ্ন আসবে কার ফুটপাতে হাঁটা প্রয়োজন হয় না? মৃত্যুঞ্জয়ের। কারণ সে ঘর থেকে বেরোয়, তারপরে সে ট্রামে যায় এবং অফিসটা তার একেবারে রাস্তার উপরেই, সুতরাং তার ফুটপাত দর্শন হয়নি। ফলে ওই যে ফুটপাতে যে না খেয়ে মরার যে দৃশ্যটা, সেটা যদি সে ফুটপাতে হাঁটতো তাহলে আগেই দর্শন হয়ে যেত, এরকম একটা ব্যাপার আছে। গল্পে মৃত্যুঞ্জয়ের স্বভাব কেমন? ভেরি ইম্পর্টেন্ট এটা। মৃত্যুঞ্জয় হচ্ছে নিরীহ, শান্ত, দরিদ্র, সৎ, সরল এবং ভালো মানুষ। সুতরাং এইভাবে মৃত্যুঞ্জয়ের চরিত্রের কতগুলো দিক তুলে ধরা হয়েছে। এরপর আসতে পারে এই বক্তব্যটি, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি। কে কেন একবেলা খাওয়া ছেড়ে দিয়েছে? নিরন্ন মানুষগুলোর মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য মৃত্যুঞ্জয় একবেলা খাওয়া ছেড়ে দিয়েছে। এমনকি তার স্ত্রীও একবেলা খাওয়ার ছেড়ে দিয়েছে। জোর করে তার ছেলে মেয়েদেরও অনশনে প্রায় রাখানো হয়, তারা কান্নাকাটি করে, তার উল্লেখও এ গল্পে রয়েছে। সেটা হয় অনিয়ম। কোন বিষয়টাকে অনিয়ম বলা হয়েছে? এখানে নিখিলের মনে হয়েছে কঠোর বাস্তবকে উপেক্ষা করে মধুর আধ্যাত্মিক নীতি গ্রহণ করার অনিয়ম। কঠোর বাস্তব, কঠোর বাস্তব কি? নিজে বাঁচো, তারপর বাঁচাও। এই যে নিজে খাও, তারপরে উদ্বৃত্ত হলে লোককে খাওয়াও, এটাই হচ্ছে গিয়ে নিখিলের একটা বলতে পারা যায় দর্শন। বাড়িতে তাকে পাওয়া যায় না। কাকে পাওয়া যায় না? খুব সহজ উত্তর, মৃত্যুঞ্জয়কে। কারণ সে অফিস ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সে এখন ফুটপাতবাসী। এমনকি ফুটপাতবাসীদের বললেও ভুল হবে, তার গায়ের যে সমস্ত জামা সেসব উধাও হয়ে গেছে। সে একেবারে পুরো ফুটপাতবাসী শুধু নয়, অনাহার ক্লিষ্ট। এবং সে ওই হাতে মগ নিয়ে লঙ্গরখানায় যায়। লঙ্গরখানা হচ্ছে ত্রাণ শিবির, যেখানে খিচুড়ি দেওয়া হয় সরকারি পক্ষ থেকে। এবং সেখানে সে একেবারে গেঁয়ো ভাষায় সে বলে কি না, আমি গাঁ থেকে এইছি, খেতে পাইনি বাবু, আমাকে খেতে দাও। কেবলই মনে পড়ে। কার কি মনে পড়ে? এখানে মৃত্যুঞ্জয়ের স্ত্রী কেবলই মনে পড়ে ফুটপাতবাসী অনাহারকৃষ্ট মানুষগুলো। তার স্বামীর কথা মনে পড়ে না। সেও একেবারে তার স্বামীর মতোই, সে থাকতে পারে বাড়িতে ছেলে মেয়েদের দেখার জন্য, কিন্তু আসলে তার মন মানসিকতা কিন্তু একেবারে মৃত্যুঞ্জয়ের সঙ্গে একেবারে একাকার হয়ে গেছে। একেই বলে যথার্থ সহধর্মিনী। এরপর প্রশ্ন করতে পারা যায়, অদৃশ্য হয়ে যায়। কি অদৃশ্য হয়ে যায়? আমরা এর আগেই পড়লাম, অর্থাৎ শেষ স্তবকে রয়েছে যেটা, যে মৃত্যুঞ্জয়ের গায়ে যে সিল্কের জামাটা ছিল সেটা ছিঁড়ে অদৃশ্য হয়ে যায়। মানে দীর্ঘদিন ধরে তা পরিষ্কার করা হয় না, পরিবর্তন করা হয় না, ওই একটানা ফুটপাতের মধ্যে থাকলে যাওয়া হয়, ফলে সেটা চলে যায়। এটাকে অদৃশ্য হওয়া বলেছে। তুই পাগল নিখিল। কোন প্রসঙ্গে এই উক্তিটি করা হয়েছে? এখানে কে বলেছে? আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, মৃত্যুঞ্জয় বলেছে। অনাহারে মৃত্যু রুখতে অনাহারীদের স্বার্থপর করে তোলা উচিত বলছে, যে তোরা স্বার্থপর হতে হবে, যে নিজে খেয়ে বাঁচতে হবে, এই ব্যাপারটা। এবং এই প্রসঙ্গেই এই মন্তব্যটি করেছে মৃত্যুঞ্জয়, যে এটা কখনোই সম্ভব নয় যে স্বার্থপর করে তোলা। স্বার্থপর মানুষরা পৃথিবীতে বাঁচার যোগ্য নয়। আমরা ইতপূর্বেও শুনেছি, স্বার্থমগ্ন যেজন বিমুখ, বৃহৎ জগৎ হতে এসে কখনো সেখানে বাঁচিতে। এ আগুন নিভবে না। আমরা বারবার বলি আগুনটা কিসের? ভেরি ইম্পর্ট্যান্ট লাইন ছিল। এই আগুন হচ্ছে এই যে আজকের যে অশনি, অর্থাৎ আজ যে মন্বন্তর, এই মন্বন্তর যদিও কৃত্রিম মন্বন্তর, এটা সেই 76-এর মন্বন্তর নয়, এটা 1942-43, 1350-এর মন্বন্তর। এই মন্বন্তরটা শুধু ছিল কৃত্রিম। এবং এই মন্বন্তরের গবেষণা করে এবং কিভাবে বাংলাকে, ইথিওপিয়াকে মতো দেশকে মন্বন্তর থেকে বাঁচানো যায়, তার উপর গবেষণালব্ধ বিষয় থেকে বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন নোবেল পুরস্কার লাভ করেছেন। সুতরাং এই যে কৃত্রিম মন্বন্তর, তাকে ঠেকাতে গেলে এই যে
যারা পুঁজিবাদী মানুষ, যারা হচ্ছে অত্যাচারী আড়তদার ফোরে, এদেরকে সংযত করতে হবে। সরকারকে এমনভাবে কাজ করতে হবে যাতে এইসব মানুষেরা ধন সম্পত্তি তারা যেন সমস্ত করায়ত্ত করতে না পারে। কিন্তু অদ্ভুত ব্যাপার, প্রায় 80 বছর পরেও সেই পুঁজিবাদ সমস্ত আজকে মাথাচাড়া দিয়েছে গোটা বিশ্বব্যাপী। সুতরাং কে বাঁচায় কে বাঁচে যে গল্পটি, সেটি সে সময়ে যেমন এটা প্রাসঙ্গিক ছিল, আজকের দিনেও এটি খুবই প্রাসঙ্গিক। কারণ পুঁজিবাদ কিন্তু মাথাচাড়া দিচ্ছে, অপরদিকে সরকারি সমস্ত সম্পত্তি ধ্বংস হচ্ছে, সরকারি ব্যবস্থাপনা চলে যাচ্ছে, ব্যক্তি স্বাধীনতা হ্রাস হচ্ছে, শ্রমজীবী মেহনতি মানুষের সংখ্যা বাড়ছে এবং তাদের শ্রমের কোনো মূল্য থাকছে না। সুতরাং খুব সাবধান। আমাদের এই গল্পটি পড়ার সঙ্গে সঙ্গেই বাস্তব যে জ্ঞান সেটিও আমরা লাভ করব। এবার আমরা MCQ থেকে কিছু প্রশ্ন আমরা করতেই পারি এভাবে, যে মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃদত্ত নাম কী ছিল? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এই মৃত্যুঞ্জয়ের বাড়িতে কে বাজার করত? তার ছোট ভাই এবং চাকর। নিখিল এবারে মাইনে পাওয়ার পরে প্রত্যেক যেখানে সে টাকা পাঠাতো সেখান থেকে ক টাকা করে সে কম পাঠাবে বলে ঠিক করেছিল, 5 টাকা। নিখিল এবং মৃত্যুঞ্জয় তারা একই জায়গায় চাকরি করলেও মৃত্যুঞ্জয় কত টাকা বেশি পেত? 50 টাকা বেশি পেত। নিখিলের মতে মৃত্যুঞ্জয়ের স্ত্রী যদি এরমভাবে একবেলা না খেয়ে থাকে তাহলে কতদিন বাঁচবে? মোটামুটি 15-20 দিন। গুদাম ঘরে কতগুলো তালা লাগানোর কথা বলা হয়েছে? 31টা। কিন্তু কোনো তালাই যে নিরাপত্তা নয় সেটা আমরা যদি অসহযোগী গল্প পড়ি তাহলেই বোঝা যাবে। অর্থাৎ সেই চেতনায় দীক্ষিত হতে হবে, সেই মার্ক্সীয় চেতনা, যে চেতনায় সমস্ত মানুষকে নিজের ভাই হিসেবে দেখতে হবে এবং সমস্ত মানুষের কষ্ট আমরা ভাগ করে যদি নিতে পারি তবেই মার্ক্সীয় দর্শনের সাফল্য এবং সত্যতা বিচার্য হবে। সেটা অনিয়ম, সেটা বলা হয়েছে। একবার বলা হয়েছে যে এই যে বাস্তব, সে বাস্তবকে যতই আমরা মুখরোচক শব্দ দিয়ে বা সুভাষণ অলঙ্কার দিয়ে প্রয়োগ করি না কেন, অনিয়মটা অনিয়মই থাকে। টুনুর মা নিখিলের সঙ্গে ফুটপাতে গিয়েছিল কদিন? 2-3 দিন। অর্থাৎ সেও কিন্তু যে গৃহবধূ হওয়া সত্ত্বেও সে কিন্তু তার স্বামীকে সবসময় লক্ষ্য করেছে, তার চলন, তার ধরন, কাজকর্ম এবং কিভাবে সে মিশে গিয়েছে, এই ব্যাপারগুলো একেবারে সেও ভালোভাবে পর্যবেক্ষণ করেছে। এবার আমরা বড় প্রশ্নে চলে আসব। কে বাঁচায় কে বাঁচে গল্পের যদি বড় প্রশ্ন হয় তাহলে এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ। সেদিন আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারে মৃত্যু, একদম প্রথম লাইন। সুতরাং এই মৃত্যুঞ্জয় কে আমরা বলতেই পারবো যে কে বাঁচায় কে বাঁচে গল্পের প্রধান চরিত্র। তারপর তার মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি হলো সেটি পাঠ্যাংশ অবলম্বনে লেখো 1+4 আমরা লিখব। সে ক্রমশ কীভাবে অফিস ছেড়ে, বাড়ি ছেড়ে, সমস্ত কাজকর্ম ছেড়ে শেষ পর্যন্ত ফুটপাতে চলে গেল এবং ফুটপাতের যারা সব অনাহার ক্লিষ্ট বাসিন্দা তাদের অনুকরণ করে সে আস্তে আস্তে লঙ্গরখানার খাবার খেয়ে সাধারণ একেবারে সেই দিনের সেই কষ্টকর চরিত্রে পরিণত হয়ে গেল, এটা আমরা লিখতে পারবো। এরপর দ্বিতীয় প্রশ্ন যদি আমরা করি এখান থেকে, তাহলে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট হতে পারে। এতে আড়ালে যারা মরছে তাদের মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করার সান্ত্বনা, এই যে বিষয়টি এখানে কে কার সম্পর্কে বলা হয়েছে, কে বলেছে কথাটা, তাহলে ওটা ছিল মৃত্যুঞ্জয়ের। এবার আমাদের এই যে কে বাঁচায় কে বাঁচে গল্পের যে দ্বিতীয় চরিত্র বা আমরা বলতে পারি যে সহযোগী চরিত্র নিখিল সম্পর্কে কথা বলা হয়েছে। এবার নিখিলের যে চরিত্র বৈশিষ্ট্য সেগুলোও লিখতে হবে। অর্থাৎ প্রশ্নটা এরমভাবে করতে হবে, বক্তব্য কার বলতে পারি, কেন এই কথা বলেছেন, এ প্রসঙ্গে চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করো।
চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করতে হবে। সেই বৈশিষ্ট্যের মধ্যে তাকে দেখা যেতে হবে যে সে আসলে একজন বাস্তববাদী, এবং সেই বাস্তববাদী যে মানুষটি সে চায় আগে নিজে মানুষ বাঁচুক, এবং নিজেকে বাঁচানোটাও একটা পবিত্র কর্ম। কারণ না খেয়ে মারা যাওয়া এটাও কিন্তু এই যে আত্মহত্যার নামান্তর, এই আত্মহত্যা থেকে রক্ষা করার জন্য সে বারবার কিন্তু মৃত্যুঞ্জয়কে বুঝিয়েছে, এমনকি তার স্ত্রী টুনুর মাকেও বুঝিয়েছে, কিন্তু সে শেষ পর্যন্ত পরাজিত হয়েছে। এবং শেষ পর্যন্ত মৃত্যুঞ্জয়ের যে করুণ পরিণতি, সেই পরিণতিতে সেও কিন্তু একত্রিত হয়েছে। তার মন মানসিকতাও কিন্তু সেই পূর্বের যে মন মানসিকতা ছিল সেখান থেকে একেবারে ভেঙে পড়েছে। আর শেষ লাইনের প্রশ্নটা আমরা দিতে পারি, যেটা একেবারে গল্পের শেষে রয়েছে, যে গাঁ থেকে এইছি খেতে পাই না বাবা, আমায় খেতে দাও। এই প্রশ্নটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এখানে এইভাবে বলতে হবে যে বক্তাকে প্রথমে হবে কেন কথা বলেছে, এবং এ প্রসঙ্গে গল্পের যে পরিণতি, সেই পরিণতি সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে এইভাবে আমরা বড় প্রশ্নগুলো করে নিতে পারি। আরও একটা ছোট প্রশ্ন আছে যদি করতে পারি, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। এবার বাড়ি বলতে এখানে প্রধানত মৃত্যুঞ্জয়ের স্ত্রী টুনুর মায়ের কথা বলতে হবে, এবং তার ছেলেপুলেদের তেমন কোনো পরিচয় দেওয়া হয়নি, নামও নেই। এমনকি টুনুর মায়ের যে প্রকৃত নাম সেটিও রাখা হয়নি। মানে তথাকথিত নারী সমাজের যে আজও যে পরিণতি, পুরুষ শাসিত সমাজের যে ব্যবস্থাপনা, যে তাদের কোনো নাম থাকে না, যদিও একটা নাম রাখা হয় সেটি বাস্তবে প্রযোজ্য হয় না। তারা কখনো অমুকের কন্যা, অমুকের স্ত্রী, এমনকি অমুকের মা, এই নামে যে মেয়েদের পরিচয় সেটাই টুনু মায়ের রাখা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে তার কিন্তু স্বামীর প্রতি যে অনুরক্তি, এবং শুধু তাই নয়, স্বামীর যে দর্শন, সেই দর্শনের প্রতি তার যে একাত্মতা, সেটি কিন্তু বর্ণনা করতে হবে। এইভাবেই আমরা মৃত্যুঞ্জয়ের ঘরের কথা বলে গল্পের যে পরিণতির কথা সেটা দিয়েই সবসময় শেষ হবে। সুতরাং এই যে একটা ভয়ঙ্কর যে মন্বন্তর বাংলার বুকে যে ঘটে গিয়েছিল 1350 বঙ্গাব্দে, এই যে গ্রাম থেকে ছুটে আসা বহু মানুষ কলকাতার ফুটপাতে তারা যে অনাহারে কিভাবে ধুকে ধুকে প্রাণ গেছে, সেই প্রাণের মধ্যে একটি তরতাজা এবং তথাকথিত মধ্যবিত্ত চাকুরিজীবী শিক্ষিত মানুষ মৃত্যুঞ্জয় সেখানে গিয়ে একেবারে ভিড় জমালো এবং শেষ পর্যন্ত তাদের মতো হয়ে গেল। এই ধরনের পরিণতি কিন্তু কোনো গল্পে, কোনো কবিতাতে কিন্তু লক্ষ্য করা যায়নি। এখানেই মানিকের প্রকৃতপক্ষে কৃতিত্ব বলে আমরা মনে করি। তোমরা সকলে ভালো থাকবে।